কত ভালোবাসি, কি যে ভালোবাসি, তো ভালোবাসি তারে মনের ভাব। তুমি শুধু ভালোবাসা বন্ধু, তুমি শুধু ভালোবাসা। সরি, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা। খুব সিরিয়াস কিছু না, কিন্তু ঠান্ডাও ঠিক না। আপনার চা খাওয়ার সময় পাইনি, যার কারণে যে গলাটা বসে যাচ্ছে মনে হচ্ছে একটু একটু। পেট বেসের ক্লাস ছিল, শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে, হ্যাঁ। এটা মিসিং ক্লাস, এটা মিসিং ক্লাস, এটা মিসিং ক্লাস ছিল। একটু বলতে হবে যে শুনতে পাচ্ছি কিনা। পেট বেস থেকে আমরা যারা কম্বাইন ফাউন্ডেশন বেচের ক্লাস, এটা ওই বেস থেকে শুনতে পাচ্ছি কিনা, ওই বেস থেকে শুনতে পাচ্ছি কিনা। তাহলে আমরা একটু সি লিখে দেবো, সি মানে কম্বাইন ফাউন্ডেশন বেচ। সি মানে কম্বাইন ফাউন্ডেশন বেচ। হ্যাঁ, ক্লাসটা গ্রুপ থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু পেজ থেকে নেওয়া হচ্ছে, যেহেতু মিসিং ক্লাস পেজ থেকে নেওয়া হচ্ছে। অনেকেই জানবে না, আম, খুব বেশি গুরুত্ব দেয় না মিসিং ক্লাসের, এই জন্য আমরা একটু পেজ থেকে নেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, শুধু সি, সি মানে কম্বাইন্ড ফাউন্ডেশন কোর্স, ওই যেটা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20 সব মিলিয়ে যে একটা কোর্স, ওই বেসের ক্লাস মূলত এটা। আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি, হ্যাঁ, দ্রুত জয়েন করব, সময় নিব না, কারণ টাইম লিমিটেশন আছে আজকে। আজকে চাইলেই আপনার আমি ধরেন আপনার 10টার ওদিকে যেতে পারবো না, শিডিউল ঝামেলা আছে, যেহেতু মিসিং ক্লাস, সুতরাং অবারিত ক্লাস নেওয়ার সুযোগ নেই। বুঝাতে পারলাম? যেহেতু মিসিং ক্লাস, ওনারা অবারিত ক্লাস নেওয়ার সুযোগ নেই। অবারিত টাইম, তার মানে আমাদের রেগুলার ক্লাসের মতো চাইলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেওয়ার বিষয়টা এরকম আছে। প্রিয়া ভাই, শরীর শরীর যত্ন সব ঠিকঠাক আছে? সাউন্ড কম? অবারিত টাইম, তার মানে আমাদের রেগুলার ক্লাসের মতো চাইলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেওয়ার বিষয়টা এরকম ইদানিং সাউন্ডে কেমন যেন করছে না, আমাদের টেকনিশিয়ান দেখাইতে হবে না। সাউন্ড তো কম থাকার কথা না, ঝামেলা কি বলেন তো?
চলেন মালটাকে একটু দেখে আসি। আমি ভাবলাম যে কোনো সমস্যা কিনা। এখানে সব ঠিকঠাক আছে। এবার ঠিক আছে কিনা একটু বলেন তো। এখানে সব ঠিকঠাক আছে। এবার ওকে। এবার ঠিক আছে কিনা একটু বলেন। ওকে, সব ঠিকঠাক আছে ভাই। এবার ওকে। ও আগে আচ্ছা, ফুড নিয়ে কথা বলবো। হ্যাঁ, ফুড নিয়ে কথা বলবো। ফুড ফুড তারপরে আরো যিনি কি কি আছে প্রাইমারি, আপনাদের তো আরেকটা মহা সাউন্ড। ও আগে আচ্ছা, ফুড নিয়ে কথা বলবো। হ্যাঁ, ফুড নিয়ে কথা বলবো। ফুড ফুড তারপরে আরো যিনি কি কি আছে। আপনাদের একটা বিশাল সুযোগ হচ্ছে আপনার প্রাইমারি, আপনাদের তো আরেকটা ওই যে কি বলে কি প্রাইমারি প্রধান শিক্ষক যেটা, হ্যাঁ প্রাইমারি প্রধান শিক্ষক যেটা, ওটার আপনারা বড় একটা নিয়োগ পাইতে পারেন 2300 কত পোস্টের। ওখানে টোটাল 34,000 পোস্ট ছিল, কেন 31,000 হচ্ছে আমাদের সরাসরি নিয়োগ দিবে, আর কিছু হচ্ছে আপনার ইতে নিয়োগ দিবে, কি বলে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগ দিবে। তবে যদিও এখানে স্পষ্ট বলা নেই যে পিএসসির মাধ্যমে আসলে কাদের মানে কিভাবে নিয়োগ দিবে, তবে আশা করা যায় দ্রুত সময়ের ভিতরে 48তম এবং 49তম একটা খেল দেখা দিছে এরকম ভাবে। ঠিকই তো আছে, 48টা এবং 49তমতে যেরকম একটা খেল দেখানো হয়েছে, কেউ চিন্তা করতে পারে নাই, কল্পনা করতে পারে নাই, সব ই করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার আপনাদের বলে এরকম একটা ঘটনা করতে পারে, সুতরাং আগে থেকে অ্যালার্ট হন। হ্যাঁ, এইটা একটা একটা ভালো দিক, বুঝতে পারলাম। ওকে, সবকিছু ঠিক থাকলে আমরা একটু অল ক্লিয়ার লিখে দিব এবং ক্লাস শুরু করে দেবো। আমি যেহেতু খাদ্যের জন্য আমাদের প্রাইমারি নিবন্ধনের যেটুকু আছে, এবার দেখলাম যে আপনার লিখিত দিছে, তো লিখিত হলে 11 থেকে 20তম গ্রেডের লিখিত যে পার্টটুকু হয়, যেভাবে প্রশ্ন হয় এরকম ভাবেই হবে, একই পড়া প্রাইমারি নিবন্ধন, খাদ্য, অডিটর, তারপরে হচ্ছে আপনার 10 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20তম গ্রেড, এগুলো সেম পড়া, এগুলার সেম পড়া। তবে যদি লিখিত প্রশ্ন হয়, যদি লিখিত হয় তাহলে এমনিতে আপনি দাগাইতে পারেন। যেমন আজকে আমি লিখিত প্রশ্নের প্যাটার্ন দেখাবো একটু পরে যখন আপনাদেরকে পড়াবো। এমনিতেই ধরেন কোন একটা ভয়েস করতে বলছে, অপশন দেওয়া থাকে, লিখিত হলে অপশন দেওয়া থাকবে, এই ভয়েসটা নিজে করতে হবে, পার্থক্য এতটুকুই। কোন একটা সন্ধি বিচ্ছেদ করতে বলছে, সাধারণত পিলিপুরিকে কি হয়, এটা নিজে করতে হয়, কিন্তু এখানে এটা থাকবে না, এখানে যেটা থাকবে সেটা আপনাকে লিখতে হবে, এই সন্ধি বিচ্ছেদটা কি। একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমাদের সাধারণত কি করতে অপশন থাকে, কিন্তু আমাদের অপশন থাকবে না, অপশন না থেকে কি করতে হবে, আমাদের এটা করতে হবে। লিখিত পাঠ এতটুকুই, কিন্তু 11 থেকে 20তম গ্রেড প্রাইমারি নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেডের খাদ্য যেটা বলতেছেন আপনারা, 9 আগস্ট পরীক্ষা দিয়েছেন, আমি এবার যেন লিখিত পরীক্ষা আলাদা করবে না, মানে ওই যে আপনার বিসিএস এর মতো প্যারাগ্রাফ লিখতে বলবে, ট্রান্সলেশন লিখতে বলবে, বিষয়টা এরকম না, মানে পদটা তো বড় পদ না, এটা মাথায় রাখতে হবে। লিখিত লিখিত স্টাইলে পড়াতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। স্টাইল বড় কথা না, আপনি খেলাটা জানলে স্টাইল আপনি তৈরি করতে পারেন। আপনি যদি খেলাটা জানেন, স্টাইল আপনাকে তৈরি করে দিবে না কেউ। আপনি যদি এক্স্যাক্টলি আমার মনোযোগ দিয়ে শুনেন, আপনি যদি খেলা জানেন, স্টাইল আপনি তৈরি করে নিতে পারবেন। কিন্তু আপনার মাথায় যদি মাল না থাকে, তাহলে স্টাইল শিক্ষক শিখায় লাভ কি? আমি কি বোঝাতে পারলাম? সাবজেক্ট বা ডকুমেন্ট ধরেন আমি পড়াবো, এখন সাবজেক্ট বা ডকুমেন্ট থেকে লিখিত আসুক, প্রিলি আসুক, ভাইভা আসুক, আপনি পারবেন। আপনার দেখা উচিত খেলাটা ঠিকঠাক আছে কিনা, সাবজেক্ট বা ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা। আমি বোঝাতে পারলাম? ওকে, আমরা আর কথা বলবো না, আমরা ক্লাসে চলে যাব। একটু দ্রুত আপনারা মনোযোগ দেন, নোট খাতা নিয়ে ফেলেন। ওকে ওকে, থ্যাংক ইউ, অল ক্লিয়ার, আমরা ক্লাসে চলে গেলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন আমরা একটু দেখা শুরু করি। আমরা এই যে টপিকটা পড়বো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা
শূন্য থেকে ইংরেজি গ্রামার করছে, এইটার উপরে খুব সম্ভবত 4টা বা 5টা ক্লাস নিয়ে থাকি। আপনারা যেহেতু প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের জন্য চেষ্টা করছেন, আপনাদের জন্য সব লাগবে না, কারণ অতিরিক্ত আমি দিব না যেন আপনার বোঝা হয়ে যায়। যতটুকু লাগবে এতটুকুই দেওয়া হবে। তবে আমি যতটুকু পড়াবো এর বাইরে থেকে প্রশ্ন হবে না, এটা শিওর থাকেন, কারণ বিগত বছরের প্রশ্ন দেখে টপিক দেখিয়ে আপনাদের ওইভাবে লেকচার শিট তৈরি করা হয়েছে এবং আপনাদেরকে লেকচার শিট পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক ওইভাবে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেলায় আমরা এই জায়গাটা একটু দেখবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটাকে এটা বোঝার জন্য এদিক তাকান, খুব ভালো করে লক্ষ্য করেন। এখানে কিছু উদাহরণ আছে, ওই গল্প এগ্রিমেন্ট এভাবে আর বিস্তারিত পড়াইলাম না, এখানে কিছু উদাহরণ আছে। দেখেন, বলছে আই এম আ স্টুডেন্ট। খুব খেয়াল করেন, বলেন তো আইটা কি সিঙ্গুলার না প্লুরাল? একটু বলেন সবাই। কথা বলতে হবে, একটু রেসপন্সিভ থাকতে হবে, ক্লাসে আসলে প্রাণবন্ত থাকতে হবে। মরার মতো দাঁত কেলা বসে থাকলে হবে না। যে কোনো কিছু যদি আপনি প্রাণ উজাড় করে শিখেন তখন সেটা মনে থাকে বেশি দিন। আপনি পড়তেছেন আর মনে হচ্ছে যে সলিমুদ্দিন মা মরে গেছে আর আপনি কাঁদতেছেন, বিষয়টা এরকম হলে হয় না। বুঝতে পারলাম? আই সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? আই সিঙ্গুলার। খুব খেয়াল করেন, আই সিঙ্গুলার। এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ইজ। এখানে ইজ এইটাও সিঙ্গুলার, এম এইটাও সিঙ্গুলার। আমাদের ইজ এইটাও সিঙ্গুলার, এম এইটাও সিঙ্গুলার। সাধারণত আপনারা সারা জীবন কি শিখে আসছেন, কি জেনে আসছেন? এটি তো আমরা জেনে আসছি, তাই না? সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, এটা শিখে আসছি না? সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হয়। এটা আমরা মোটামুটি সেই 9ম 10ম ইন্টারমিডিয়েটে আমরা এটা পড়ে আসছি এবং ইংরেজির এটাই মূল কথা। তাহলে চাকরি পরীক্ষার্থীদের জন্য অতিরিক্তটা কি, এটা আমরা একটু শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আই সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, এখানে দুটো ভার্ব আছে সিঙ্গুলার, কিন্তু কোনোদিন ইজ হবে না যদি ব্যক্তিকে বোঝায়, ইজ হবে না যদি ব্যক্তিকে বোঝায়, ইজ হবে না যদি ব্যক্তিকে বোঝায়। তার মানে কি আয়ের সাথে ইজ হইতে পারে, আয়ের সাথে ইজ হইতে পারে, এটা ভিতরে আলোচনা আপনার লাগবে না। আই এম, তার মানে এই যে এম বসলো কি কারণে? সিঙ্গুলার কারণে। সিঙ্গুলার তো অবশ্যই, তার থেকে গুরুত্বপূর্ণ এম ফার্স্ট পারসন হওয়ার কারণে। কি বলেন তো? পারসন গুরুত্বপূর্ণ, PERSON, পারসন। একটা ফ্যাক্টর পেয়ে গেছি যে ভার্বের উপর নিয়ন্ত্রণ করে কে বলেন তো? পারসন। বলেন ভার্বের উপর কে নিয়ন্ত্রণ করে বলেন তো? পারসন নিয়ন্ত্রণ করে। তো পারসন একটা ফ্যাক্টর, এটা মাথায় রাখতে হবে। পারসন একটা ফ্যাক্টর, কি জন্য? কার উপর নিয়ন্ত্রণ করে? ভার্বের উপর নিয়ন্ত্রণ করে। আমরা ফ্যাক্টরস গুলো বের করার চেষ্টা করতেছি। ওকে, 2 নম্বর উদাহরণ দেখেন, খুব খেয়াল করেন। আই, এটাও সিঙ্গুলার। কেন আই উদাহরণ দিছি বলেন তো? কারণ আগের উদাহরণটা আই দিছি আপনাকে বোঝার জন্য। বিষয়টা এরকম না যে কবির আর একটা উদাহরণ আনতে পারে নাই। আগেরটা যদি বুঝাইছি সিঙ্গুলার, এটা আবার বুঝাইতে সুবিধা হবে। অনেকে মনে করেন জাস্ট এগুলো লিখে দিছি, না, বিষয় না। এখানে প্রত্যেকটা লাইন ক্যালকুলেট করে লেখা, দেখেন আই সিঙ্গুলার। হ্যাভ এবং হ্যাজ ভার্বের মধ্যে পড়ানোর কথা। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আমি বুঝাতে পারলাম? হ্যাভ কি প্লুরাল আর হ্যাজ কি সিঙ্গুলার। বেসিক ক্লাসগুলোতে আমাদের এই আলোচনাগুলো দেয়া আছে। ওই যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়বেন এবং 1 ঘন্টা করে ম্যাথ পড়বেন, এটার আলোচনা ওই বেসিক ক্লাসে পাওয়া দেয়া আছে। কিন্তু তারপর আপনি কোনোদিনও কিয়ামতের আগ পর্যন্ত আয়ের সাথে হ্যাজ বসাইতে পারেন না, হয় না। কি বসান বলেন তো? আই হ্যাভ। কেন বলেন তো? সিঙ্গুলার তো অবশ্যই, সিঙ্গুলার হলে তো এইটা বসানোর কথা ছিল। এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পারসন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি বলেন তো? পারসন। মাথা ঢুকতেছে? আচ্ছা, এবার পরবর্তী এক্সাম্পল দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হি হ্যাজ অবলিক হ্যাজ গন দেয়ার। খুব খেয়াল করেন, দেখেন এই যে হি সিঙ্গুলার, একজন বলেন কয়জন? একজন। তাহলে হি এর সিঙ্গুলার যেহেতু, এই জন্য বার্তা সিঙ্গুলার। এইখানে আবার কখনো হ্যাভ হবে না। তার মানে এইখানে সিঙ্গুলার নাম্বার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। তার মানে আগে পাইছিলাম পারসন, এবার পেলেন কি বলতো? নাম্বার। তার মানে এখানে হ্যাভ হবে না কখনো, কারণ এখানে সিঙ্গুলার নাম্বার আছে। ওকে, পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দেখুন। এখানে আমাদের একটা ছিল, একটা এক্সাম্পল দেখেন, হি ওয়ার্ক অথবা ওয়ার্কস হার্ড। খুব খেয়াল করেন, ভার্বটা সিঙ্গুলার, সরি সাবজেক্টটা সিঙ্গুলার, তার মানে ভার্বটা সিঙ্গুলার আসবে। ওয়ার্কস হবে, ওয়ার্ক হবে না। বুঝতে পারলাম? ওয়ার্কস হবে মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হয়েছে। আপনারা এটা শিখছেন। মূলত কথা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হয়েছে। বোঝানো গেল? ওকে,
এইবার আমি আপনাকে একটা প্রশ্ন করে আপনি উত্তর দিবেন, তাহলে এটা আমি আপনার জন্য ব্রেন খুলে দিচ্ছি, মুখস্থ করা না। আমি বলেন তো ইয়েস অর নট বলবেন। আমি এখানে হি এর জায়গায় সি দিলাম, তাহলে উত্তর তখন ওয়ার্কস হবে নাকি ওয়ার্ক হবে? এটা উত্তর করেন। এটা উত্তর করতে পারলে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক থিম বুঝে গেছেন। বলেন তো, আমি হি এর জায়গায় সি দিলাম, তখন উত্তর কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? হি এর জায়গায় সি দিলাম, তখন উত্তর কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কস হবে? উত্তর করেন দ্রুত। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রাণের চেয়ে আরো প্রিয়, তুমি শুধু। সবাই পারে গেছি। তার মানে ভার্বের উপর নারীদের কোনো কর্তৃত্ব নাই, ভার্বের উপর নারীদের কোনো কর্তৃত্ব নাই, ভার্বের উপর নারীরা কোনো কর্তৃত্ব ফলাতে পারে না, ভার্বের উপর নারীদের কোনো কর্তৃত্ব নাই। মানে জেন্ডার, জেন্ডার বললাম এখানে GENDER, জেন্ডার বলতে আমি নারী পুরুষ উভয়কে বোঝাইছি আর কি, ঠিক আছে? তার মানে ভার্বের উপর প্রভাব ফেলতে পারে না কে বলেন তো? কে পারে না? জেন্ডার পারে না। তার মানে কে কে পারে বলেন তো? নাম্বার পারে। কে কে পারে বলেন তো? পার্সন পারে। কে পারে না বলেন তো? জেন্ডার পারে না। ভার্বের উপর জেন্ডার কোনো প্রভাব ফেলতে পারে না, যেই কারণে হি এর পরিবর্তে আমরা সি ব্যবহার করার পরেও সি হ্যাভ না হয়ে সি হ্যাজ হবে। একই কারণে হি এর পরিবর্তে সি ব্যবহার করলেও সি ওয়ার্ক না হয়ে সি ওয়ার্কস হবে। বুঝতে পারলাম? এইবার নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, দে। দেটা কি বলেন তো? দে বলতে তারা। বলেন দে বলতে কি? তারা। এখন তাদের ভিতরে ছেলে মেয়ে উভয়ই থাকতে পারে, শুধু ছেলেরা থাকতে পারে, শুধু মেয়েরা থাকতে পারে, বয়স্করা থাকতে পারে, বিভিন্ন মিশ্র প্রজাতির মানুষ থাকতে পারে, কিন্তু মাগার তারা বলতে কি একজন না অনেকজন? অনেকজন, প্লুরাল না? যেহেতু প্লুরাল, তাহলে বার্তা কি আসবে? প্লুরাল, তার মানে সিঙ্গুলার আসবে না। ওই যে আপনি শিখছেন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আসবে যুক্ত হয়, সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে আসবে যুক্ত হয় না। ঘটনা ওইটাই, সহজভাবে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার কিনা সাবজেক্ট প্লুরাল কিনা। তার মানে আমরা এতক্ষণ আলোচনার ভিতরে আমরা কি শিখলাম দেখেন, খুব খেয়াল করেন। এতক্ষণ আলোচনার ভিতরে শিখলাম নাম্বার ও পার্সনের প্রেক্ষিতে, লেখেন, নাম্বার ও পার্সনের প্রেক্ষিতে সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহারের রীতিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। এটা আমার বানানো সংজ্ঞা, এই আমার বিশ্লেষণ থেকে। কিন্তু এখানে দেখেন খুব মজার একটা কথা আছে। আমাদের এটা শূন্য থেকে ইংরেজি গ্রামার কোর্সে লেকচার শিট দিয়ে আপনাদের পড়াই। এখানে দেখেন এ ভার্ব মাস্ট এগ্রি উইথ ইটস সাবজেক্টস ইন নাম্বার এন্ড পার্সন। এটা রিনেন মার্টিন বলছে। কে বলছে বলেন তো? হাই স্কুল ইংলিশ গ্রামারের লেখক রিনেন মার্টিন বলছে, বিখ্যাত গ্রামারিয়ান। তার মানে আমি আপনাদেরকে উনি এই কথাটা বলছে, আর বাকিটুকু আমার তৈরি করা আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে ডেফিনেশনটা একটু লিখে ফেলেন। নাম্বার ও পার্সন এর প্রেক্ষিতে সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের রীতিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। এই ডেফিনেশনটা লেখার পরে এই যে উদাহরণটি সবগুলা খাতায় লিখবেন, যেখানে যেখানে দাগাইছি সবগুলা রাখবেন। এর ব্যতিক্রম যারা করবেন তারা এই টপিক ভুলে যাবেন আগামী 15 অথবা 1 মাসের ভিতরে। বুঝতে পারলেন? এর ব্যতিক্রম যারা করবেন তারা আগামী 1 মাসের ভিতরে আবার এই টপিক ভুলে যাবেন। বুঝে গেল? ওকে। নাম্বার ও পার্সনের প্রেক্ষিতে একই কথা আমি কয়েকবার বলতেছি যেন আপনাদের লিখতে সুবিধা হয়। নাম্বার ও পার্সন এর প্রেক্ষিতে, পার্সন এর প্রেক্ষিতে, প্রেক্ষিতে কেন হইলো এটা তখন বুঝাইলাম। সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহারের রীতিনীতিকে বা রীতিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। এই একটা কথার ভিতরে বহু কথা লুকায়িত আছে। লেখা শেষ হলে ডান লিখবেন এবং বিসিএস আসা একটা প্রশ্নটা সলভ করবেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আপনি সারা জীবন জব সলিউশন থেকে মুখস্থ করে আসছেন কিন্তু কোনোদিন বুঝেন নাই। এই প্রশ্ন জব সলিউশন থেকে সারা জীবন মুখস্থ করে আসছেন
কিন্তু মাগার কোনোদিন বুঝেন না, কিন্তু আজকে বুঝছেন। ওকে, চলেন কি আছে প্রশ্নে বলেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, এই রেফার্স এর পরে টু ব্যবহৃত হয়। রেফার্স টু মানে উল্লেখ করা, মানে রেফার্স টু মানে কোনো কিছু বোঝানো হয়। যেমন আমি যদি বলি ডেমোক্রেসি রেফার্স টু, এটার মানে হয় গণতন্ত্র বলতে কি বোঝানো হয়, বুঝতে পারলাম? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা আসলে কি বোঝানো হয়? পারসন অনলি। তা আমি আপনাদের কি শুধু বলেছি শুধু পারসন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফ্যাক্টর কি শুধু পারসন? না, তার নাম্বার গেল কই? উত্তরের নাম্বার হইল না। 2 নাম্বার নাম্বার পারসন জেন্ডার। এ বলেন জেন্ডার কি পারে? বলেন জেন্ডার ভার্বের উপর কোনো প্রভাব ফেলতে পারে? না। জেন্ডার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো আলোচ্য বিষয়? না। জেন্ডারের কোনো গুরুত্ব আছে? না, কোনো গুরুত্ব নাই, বেরুলেস, এটা হয় না, উত্তর হয় না। তারপরে ডি নাম্বার হচ্ছে নাম্বার ওয়ানলি। শুধু নাম্বার হইলে আয়ের সাথে হ্যাপ কেন হবে? শুধু নাম্বার হলে আয়ের সাথে এম কেন হবে? বুঝাতে পারলাম? নাম্বার এবং পারসন ফ্যাক্টর। তার মানে উত্তর কোনটা বলেন তো? নাম্বার এবং পারসন। বলেন এইটা আমি আপনাদের এখন আলোচনা আমি শুরুই করি নাই, এটা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যে প্রশ্ন সারা জীবন আপনারা মুখস্থ করেন, বা সাবজেক্ট ভার্ব জিনিসটা কি আপনারা পরিবার সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করা রীতিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। বিষয়টা এইরকম না, বুঝতে পারলাম? এখানে ফ্যাক্টর কাজ করে কে? নাম্বার এবং পারসন। কনসেপ্ট ক্লিয়ার হলে সিসি লেখেন। ওই যে সিসি সি রেননি সি ওইটা না, আমরা একটু পজিটিভলি বলি। সিসি মানে কনসেপ্ট ক্লিয়ার, সিসি মানে কনসেপ্ট ক্লিয়ার, সিসি মানে কনসেপ্ট ক্লিয়ার, সিসি মানে কনসেপ্ট ক্লিয়ার, সিসি মানে কনসেপ্ট ক্লিয়ার। দ্রুত প্রেম কইরাছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। এই খুব খেয়াল করেন, মনোযোগ দেন, এখানে তাকান, খাতায় শিরোনাম দিবেন। এটা জেনারেল কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খাতায় শিরোনাম দিবেন। জেনারেল কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খাতায় শিরোনাম দিবেন। দ্রুত দেন, দ্রুত দিয়ে এটা লিখবেন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এটা দ্রুত লেখেন। এটার মানে এটাই, আগেরটা বেসিক, এটা 1 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়ম না, সাধারণ কনসেপ্ট যেটা। আগেরটা ছিল বেসিক কনসেপ্ট, এখন বলে ভাই এইটা আপনার যদি সাধারণ কনসেপ্ট হয় তাহলে আগেরটা কি ছিল? কচুর মাথা। ওই যে ওখানে লেখা দেখেন বেসিক কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি আবার বলছি, কোর্সটা হচ্ছে আমাদের এইটা প্রাইমারি নিবন্ধনের কোর্স। আমি আপনাদেরকে ইংরেজি, আমি সকল ব্যাচের ক্লাস সাধারণত আমি 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সের লেকচার শিট দিয়ে নিয়ে থাকি। যেহেতু এটা আমার ব্যক্তিগত লেকচার শিট তৈরি করা, সবকিছু কভার করা হয় এখানে, এই জন্য আমরা এটা একটু করে থাকি। ঠিক আছে, বুঝাতে পারলাম? এটা একটু লেখবেন, জেনারেল কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণ ধারণা। সাধারণ ধারণা কি হয়? আমরা আগে বেসিক ধারণা পড়েছি। সাধারণ ধারণা হচ্ছে সাবজেক্টে যদি কোনোভাবে প্লুরাল হয়, মানে দুইজন একের অধিক হয়, তাহলে ভার্বটা প্লুরাল হবে। তো সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল সিঙ্গুলার হবে। এটা হচ্ছে সাধারণ কনসেপ্ট। সাধারণ কনসেপ্টের বেলায় আমরা একটা কোশ্চেন করব, বিগত বছরে আসা প্রশ্ন, খুব খেয়াল করেন। কোশ্চেন নাম্বার মালা কই? এটা ডি নাম্বার। ওকে, খুব খেয়াল করেন। একটু আগেই দেখেন একটা প্রশ্ন করছে, আই। আই দেখে আমাদের খুব ভালো লাগে এম দাগাইতে, ঠিক না? আই দেখতে কি দাগাইতে ভালো লাগে বলেন তো? এম দাগাইতে। আয়ের সাথে এম বসবে যখন আই দ্বারা পার্সনকে বোঝানো হয়। আয়ের সাথে এম বসবে যখন আই দ্বারা কোনো পার্সনকে বোঝানো হয়। অন্য বাকি সব ক্ষেত্রে আয়ের সাথে কি বসবে? ইজ বসবে। আই দ্বারা সাধারণত যদি পার্সনকে বোঝানো হয় তখন এম বসবে। এবার প্রশ্ন হচ্ছে, আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। ইংরেজি বর্ণমালার আই হচ্ছে 9ম বর্ণ। ইংরেজি অ্যালফাবেটের আই হচ্ছে কয়টা বলেন তো? 9ম বর্ণ। তাহলে এখানে বর্ণ আছে টোটাল ইংরেজিতে কয়টা বলেন তো? 26টা। 26টার ভিতরে আছে কয়টা? একটা। বলেন 26টার ভিতরে আছে কয়টা? একটা। সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। চলেন ডি নাম্বারে যাই। এটা ডি নাম্বার কোন জায়গায় আছে? উইল, এটা হয় না। এম, এম বলেছি কখন হয়? যখন এম দ্বারা আই দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়, তার মানে এখানে এম আসবে না, যদিও এম সিঙ্গুলার। আর তো প্লুরাল, এটা আসবে না। উত্তর হচ্ছে আই ইজ দ্য 9th লেটার। উত্তর হচ্ছে আই ইজ দ্য 9th লেটার। একটা গুরুত্বপূর্ণ নিয়ম সুখ মনে রাখেন, এই যে দেখেন এগুলোর নাম, এটার নাম কি বলেন তো? 9th। এটা খাতায় লিখেন, খাতায় লিখেন 9th। এটার নাম হচ্ছে ক্রমবাচক সংখ্যা। ইংরেজি লিখতে মনে থাকবে না, ক্রমবাচক সংখ্যা। আর 9 এটা হচ্ছে কি বলেন তো? গণনাবাচক সংখ্যা। আপনাদের বাংলা গ্রামার পড়াতে হবে মনে হয়।
গণবাচক সংখ্যা, ঠিক আছে। এই যে 9th এর আগে সবসময় আর্টিকেল দা বসে, 9th এর আগে বসে, আর এর আগে দা এইভাবে লিখবেন, লিখে এইভাবে কেটে দিবেন, এইভাবে বসে না, এটা নোট লিখেন, এটা নোট লিখেন। কোন একটা পরীক্ষা দেখবেন এটা বাইরে দিছে। আমি এই জন্য বলি দুইটা সাবজেক্টের বেসিক থাকা উচিত, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা, সরি গণিত, বাংলা না, বাংলার অনেক ক্ষেত্রে বেসিক না হলে চলে। 9th মানে কি, কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার। এখন আবার বলবেন যে ভাই আপনি ক্রমবাচক সংখ্যা, কবির ভাই ক্রমবাচক লেখছে, এটা ইংরেজি পারে না, বলতেই পারেন, কিন্তু আপনার মনে থাকবে না। এটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, হচ্ছে অর্ডিনাল নাম্বার, এটা আমার মনে থাকে না, কিন্তু এটা মনে থাকে। কোনটা মনে থাকে বলেন তো আপনাদের? ক্রমবাচক সংখ্যা কোনগুলো? ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, এই যে দা 9th। আবার 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে গণনাবাচক সংখ্যা। আমরা এই যে 1, 2 গণনা করি, তাই না? গণনা করি। তাহলে আমি বলেছি কি, ক্রমবাচক সংখ্যা এদের পূর্বে আর্টিকেল দা বসে, এরা আর্টিকেল দা ছাড়া ব্যবহার করা যায় না। আবার সাধারণ যে সংখ্যা আছে এদের পূর্বে আর্টিকেল বসে না, দা কেটে দিবেন। বুঝাতে পারলাম? বোঝানো গেল কি ভাই? বোঝাতে পারলাম কি? ওইটাই আমি আয়ব নবীর প্রেমের কথা, আপনি অবৈধ চিন্তা করেন কে? আমি তো আয়ব নবীর অবৈধ প্রেমের কথা বলিনি। নিজের মন পরিষ্কার করেন না শোনা। আয়ব নবী প্রেম করছে না, প্রেম তো বিয়ের পরে হয়, প্রেম কি বিয়ের আগে হয়? খুব খেয়াল করেন, এই মনোযোগ দেখান। ক্লাসে অন্য কোনো আলাপ না রে, শোনা যায়, ক্লাসে অন্য কোনো আলাপ না। 1 নম্বর আমরা জেনারেল কনসেপ্ট পড়তেছি। দেখেন মার্স, দেখেন মার্স, মার্স মানে কি বলেন তো? মঙ্গল গ্রহ। এই মহাশূন্যে মঙ্গল গ্রহ কয়টা বলেন? আমাদের যদি এখানে বলা আছে এস যুক্ত আছে, আমাদেরকে প্লুরাল মনে হতে পারে, কিন্তু মহাশূন্য মঙ্গল গ্রহ কয়টা বলেন তো? একটা। যদি একটা হয় তাহলে বারটা কি হবে? সিঙ্গুলার। আর হচ্ছে প্লুরাল হয় না, ইজ হইতে পারে। ওয়াজ সাধারণত আমাদের কি বলেন তো হওয়ার কথা, সিঙ্গুলার হওয়ার কারণে, কিন্তু অন্য যুক্তিতে হবে না। আর ডি নাম্বার এটা হয় না। এখন প্রশ্ন হচ্ছে, মঙ্গল গ্রহে মহাশূন্যে একটা মঙ্গল গ্রহ আছে, এটা ঘটনা সত্য না মিথ্যা? সত্য। ঘটনা সত্য হলে সেটা সবসময় প্রেজেন্ট টেন্স হয়। ঘটনা সত্য হলে কি? চিরন্তন সত্য, অব্যাহত সত্য, বাক্য সত্য বা সচরাচর ঘটে যাওয়া সবসময় কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। সুতরাং উত্তর কি বলেন তো? এটা। ওকে, নেক্সট। পরবর্তীতে দেখেন, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। 5 নম্বর কোশ্চেন, দা মেমোরেন্ডা, এটা নাম্বার অফ দ্য থেকে আসে। দেখেন প্রশ্ন মূলত আসছে কোথায় থেকে বলেন তো? সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকে, কিন্তু এটার সাথে অ্যাড করে দিছে নাম্বার অফ দ্য। এটা নাম্বার অফ দ্য আপনাদের এখনো পড়ানো হয়নি, আমরা পড়াবো। মনে রাখবেন ইউএম থাকলে সিঙ্গুলার হয়, ইউএম এর পরিবর্তে এ বললে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম এটা সিঙ্গুলার, কিন্তু মেমোরেন্ডা প্লুরাল। বুঝতে পারলাম? যেমন ডেটাম সিঙ্গুলার, ডেটা প্লুরাল। ভ্যাক্টেরিয়াম সিঙ্গুলার, কিন্তু ভ্যাক্টেরিয়া প্লুরাল। রেফারেন্ডাম সিঙ্গুলার, কিন্তু রেফারেন্ডা প্লুরাল। আমি কি বুঝতে পারলাম? কোন শব্দের শেষে যদি ইউএম থাকে ওটা সিঙ্গুলার, ইউএম এর পরিবর্তে এ ব্যবহার করে এটাকে প্লুরাল করা হয়। তাহলে দেখেন, দা মেমোরেন্ডা সিঙ্গুলার না প্লুরাল? মাথায় বুদ্ধি আছে? বলেন, মেমোরেন্ডা সিঙ্গুলার প্লুরাল? মাথায় বুদ্ধি আছে? মাথায় বুদ্ধি থাকবে, সেটা সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? অবশ্যই প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই আমাদের কি আসবে বলেন তো? ওই যে আর আসবে। এখন বলেন ভাই হ্যাভ আসবে না কেন? হ্যাভের পরে আমাদের সাধারণত বি3 লাগে। বুঝতে পারলাম? হ্যাভের পরে হওয়া অর্থে সাধারণত হ্যাভ ব্যবহৃত হয় না, হ্যাভ কোনো কিছু থাকা অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পারলাম? যার কারণে আমাদের কি আনসার কোনটা বলেন তো? আর এই কারণে আনসার ডি নাম্বার। সি নাম্বার হয়নি অর্থগত কারণে, বি নাম্বার আমাদের অর্থগত কারণে, প্লাস সিঙ্গুলার এই কারণে হয় নাই, ইজ তো সিঙ্গুলার। আমি বুঝাতে পারলাম? ওকে, এবার 6 নাম্বার খাতায় নোট করে দিবেন। এই যে এইটা দেখেন, দেখেন বোঝা যায় না। দেখেন পিপল, এর সাথে এস যুক্ত আছে না, কিন্তু এটা প্লুরাল বোঝায়। পিপল মানে তো একজন মানুষ না। পিপল কি একজন? না, প্লুরাল। পুলিশ, পুলিশ বলতে আপনি একজন অফিসারকে বোঝান নাই, পুলিশ বলতে একটা সংস্থার লোকদেরকে বোঝানো হয়, প্লুরাল। ক্যাটেল, ফিশ, প্লুরাল। এই উদাহরণগুলো আমি কোন বই থেকে নিয়েছি? আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইউজিং ইংলিশ গ্রামার বই থেকে। এই যে 4টা দেয়া আছে, এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে ভাবটা প্লুরাল। এখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পিপল, পুলিশ এবং ক্যাটেল। ফিশটা একসময় গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন গুরুত্বপূর্ণ না, কিন্তু বাকি 3টা একদম শত শত গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় আসতে পারে। এগুলো দেখতে সিঙ্গুলার মনে হয়, কিন্তু অর্থগত কারণে এগুলো কি বলেন তো? প্লুরাল। যার কারণে ভাবটা কি আসবে বলেন তো? প্লুরাল। যদি বুঝে থাকে এটা করেন। একটা উদাহরণ দিই আপনাদের। 8 নম্বর কোশ্চেনটা করে ফেলেন, 8 নম্বর কোশ্চেনটা করে ফেলেন দ্রুত। 8 নম্বর কোশ্চেনটা করে ফেলেন, 8 নম্বর কোশ্চেনটা করে ফেলেন। কোশ্চেন নাম্বার 8।
এখন ফুল ডিসপ্লে পাবেন, এখন ফুল ডিসপ্লে পাবেন। 8 নাম্বার দ্রুত উত্তর করেন। দ্রুত, দ্রুত চাই, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, কি আছে ভাই বলেন তো? 8 নাম্বার, দ্য পুলিশ, সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল, দ্য পুলিশ, দ্য পুলিশ। আনসার কোনটা? এই নাম্বার। দেখেন কোশ্চেন নাম্বার 9, এটার জন্য কি আলাদা নিয়মের দরকার আছে? সেন্টেন্স হচ্ছে বোথ অফ দ্য মাইস। বোথ মানে কি বলতো? উভয়। এখন উভয় কি সিঙ্গুলার? উভয় কি সিঙ্গুলার? না, এটা মাথায় রাখতে হবে। আপনি নিয়ম যত কম পড়বেন, একটা কনসেপ্ট নিয়ে যত প্র্যাকটিস করবেন, ইংরেজিতে তত ভালো করবেন। যত নিয়ম পড়বেন ঠিক তত আপনার নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। আপনি দেখবেন না যে আপনাকে দৌড়ে দৌড়ে গদ বাঁধা নিয়ম, একদম প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আপনাকে নিয়ম পড়ানো হচ্ছে না। আমি পড়াই না ব্যক্তিগতভাবে, কেউ যদি পড়ায় সেটা আপনার ভালো লাগলে করতে পারেন। বোথ মানেই তো উভয়। আর ভাই উভয় হলে কি একজনে উভয় হয় নাকি? মানে প্লুরাল। তো প্লুরাল কোন জায়গায় আছে? সিঙ্গুলার, সিঙ্গুলার বোঝা যায় না, প্লুরাল। শেষ আনসার, লাস্ট। ওকে, কি আছে বলেন তো? লাস্ট কোশ্চেনটা আপনারা, এটা আমাদের এমপিকিউ। ফিশ কি হয়? লিভিং এর নন ফাইনাইট ভার্ব। লিভ, লিভস না, আর লিভ হয় না। আনসার কোনটা বলেন তো? লিভ। ফিশ লিভ আন্ডার ওয়াটার, মাছ পানির নিচে বাস করে। আপনাদেরকে এখন পর্যন্ত পড়াইলাম কি? সাবজেক্ট এগ্রিমেন্টের নিয়ম পড়াইছি না? 1 নাম্বার পড়াইছি বেসিক কনসেপ্ট, 2 নাম্বার পড়াইছি কি জেনারেল কনসেপ্ট। কারণ কেন জানেন? আমি আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াইতেছি এই নিয়তে যে সারা জীবন যেন আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না পড়া লাগে। অথচ 1 ঘন্টার একটা লেকচার দিয়ে, 1.5 ঘন্টার একটা লেকচার দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বারা আপনার ডিসপ্লেতে নিয়ম বসাবে, তারপর আমি রিডিং পড়বো, আপনার একটা প্র্যাকটিস করব, খেলা খতম। আপনি খুশি আমি খুশি, কিন্তু আলটিমেটলি আপনার জন্য ক্ষতিকর। বুঝতে পারলাম? জেনারেল কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? জেনারেল কনসেপ্ট ক্লিয়ার মানে জিসি। জিসি মানে কি? জেনারেল কনসেপ্ট ক্লিয়ার। জিসি, জিসি মানে কি বলেন তো? জেনারেল কনসেপ্ট ক্লিয়ার। জিসি মানে জেনারেল কনসেপ্ট ক্লিয়ার। দ্রুত। এই কেউ বসে থাকিয়েন না। কেউ যদি বসে থাকেন সেটা ক্লাসের সাথে মুনাফিকি করা। কেউ যদি বসে থাকেন, কেউ যদি ধরেন আপনার রেসপন্স না করেন, কেউ যদি মনে করেন আপনার প্রশ্নের উত্তর না দেন, এটা ক্লাসের সাথে মুনাফিকি করা। আপনার জন্য আমি সিরিয়ালে মরতেছি, আপনি এখানে বসে থাকতে পারেন না, এটা উচিত না। ইট ইজ নট ফেয়ার ব্রাদার, ইট ইজ নট ফেয়ার। ওকে জি সি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলেন আমরা 1 নম্বর নিয়মে চলে যাই, গতানুগতিক নিয়মে। 13 নম্বরটা কেন বলবো ভাই? ফিশ বললাম যে প্লুরাল। ফিশ নিয়ে বিস্তারিত বলার বহু টাইম আছে। এখানে ফিশ এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, প্লুরাল অর্থে ব্যবহৃত হয় সাধারণত। এখন এক সময় ফিশ সিঙ্গুলার হইতো, FISH ফিশেস প্লুরাল হইতো, এখন ফিশটাই প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। আবার ফিশেস হওয়ার আলাদা একটা কাহিনী আছে, এটা ভিন্ন প্রজাতির মাছকে বোঝায়। অনেক প্রজাতির একসাথে অনেকগুলো মাছ থাকলে ওটা ফিশেস হয়, আর একই প্রজাতির অনেকগুলো মাছ করলে ওইটা ফিশেস। এগুলো বিস্তারিত আলোচনা লাগে না সাধারণত, আমি শূন্য থেকে গ্রামার কোর্স আলোচনা করে থাকি। ডেপথ নলেজ যাদের দরকার আছে বা একদম শূন্য থেকে যারা শিখতে চায়। লিভিং এখানে ফাইনিট ভার্ব নাই, ভার্ব অধ্যায় পড়াইছি। একটা সেন্টেন্স সঠিক হইতে হলে ফাইনিট ভার্ব লাগবে তো ভাই। এটা সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল, এখানে সিঙ্গুলার ভার্ব আছে। এখানে আর লিভ এটা হয় না, একটা ভার্ব দুইটা ভার্ব। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব একসাথে হইতে পারে না। আর লিভিং হইতে পারে, ফাইনিট হয়ে যেত। আর লিভ হয় না, তখন একই সেন্টেন্সে দুইটা ভার্ব হয়ে যায়। বুঝাতে পারলাম? থ্যাংক ইউ ভেরি মাচ। খাতায় লেখেন রুল নাম্বার 1, খাতায় লিখবেন রুল নাম্বার 1। লেখেন রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, প্রেপোজিশন এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে রিয়েল সাবজেক্ট বলা হয়। এটাকে লিখেন, তারপরে আমি শিখাবো আপনাদের। 1 নাম্বার কি বলেন তো? এতক্ষণ শিখছি কি?
সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এতক্ষণ শিখছি কি বলেন তো, সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, কিন্তু এখন শিখতেছি কি বলেন তো, সাবজেক্ট নয়, রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এখন শিখতেছি কি বলেন তো, সাবজেক্ট নয়, বরং রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। আমি কি বোঝাতে পারলাম? বরং কি বলেন তো, রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। রিয়েল সাবজেক্ট হিসেবে ভার্ব বসে। লেখা শেষ হলে দু একজন ডান লিখে দেন। লেখা শেষ হলে দু একজন করে ডান লিখে দেন। ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স, ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স গত 8 মাস ধরে নেই। শুনেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স গত 8 মাস ধরে নেই। ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স করানো অনেক কঠিন, কারণ আপনাকে প্র্যাকটিস করাইতে হয় সমসাময়িক পত্রিকা ঘেটে। এখন আমার পত্রিকা গাইডটা ফ্রি হ্যান্ড রাইটিং এর টাইপের সাথে মিলাইতে হিউজ টাইম লাগে, বুঝাইতে পারলাম? যার কারণে শিডিউল স্বল্পতা, টাইমের স্বল্পতার কারণে ফ্রি হ্যান্ড রাইটিং এর নতুন কোর্স নেই গত 8 মাস ধরে। তবে আশা করা যায় খুব শীঘ্রই ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স ঘোষণা করা হবে, এবং কোর্স ফি 1200 টাকা ছিল, এবং আমরা এখান থেকে 200 টাকা কোর্স ফি কমাবো ইনশাল্লাহ। এখানে এটা আমার কাছে ছেলে মেয়েদের কাছে জুলুম মনে হয়, বেকার ছেলে মেয়ে। 200 টাকা কোর্স ফি কমাবো, 1000 টাকা করবো, এবং এটা আগামী মাসে আসতে পারে, শীঘ্রই ঘোষণা আসবে ইনশাল্লাহ। গ্রামারের একই কথা, গ্রামারের নতুন বেস নেই, গ্রামারের নতুন ব্যাচ আসবে সামনে ইনশাল্লাহ, ঠিক আছে? আবার ওই যে প্রশ্ন করছেন, আবার এখন ভাববে যে ক্লাসের ভিতরে বিজ্ঞাপন দিতেছে, এটা উচিত না, ঠিক আছে? 1 নাম্বার, রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, এটা 1 নাম্বার কথা। তো রিয়েল সাবজেক্ট চিনব কি করে? তো প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রনাউনটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়। প্রেপোজিশনের পূর্ববর্তী যে নাউন বা প্রনাউন থাকবে এটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়। চলো আমরা একটু প্র্যাকটিস করি। 1 নাম্বার, দেখেন এই নিয়মটা, দেখেন এইভাবে কিভাবে লেখা আছে। এই নিয়মটা আনা হয়েছে ক্লিফ স্টোফেল থেকে। একটা আপনারা জানো হলুদ কালার একটা বই আছে ক্লিফ স্টোফেল। ক্লিফ স্টোফেল বলছে সাবজেক্টের পরে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, সাবজেক্টের পরে যদি প্রেপোজিশনাল ফ্রেজ থাকে, ভার্বের উপর ওই প্রেপোজিশনাল ফ্রেজের কোনো কর্তৃত্ব থাকে না বা নিয়ন্ত্রণ থাকে না। ওটাকে আমি আমার মতো করে বলেছি রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রনাউনটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়। প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রনাউনটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়। নিয়মটা আনছি কোথায় থেকে বলেন তো? বললাম ক্লিফ স্টোফেল থেকে। চলেন আমরা একটা কোশ্চেন করি, দেখবেন ভালো লাগবে। কোশ্চেন নাম্বার 4, দেখেন দ্য প্রাইজেস অফ রাইস। এখানে দেখেন আমরা এই যে প্রথমে প্রিপোজিশন পেয়ে গেছি, এরপর একটু দেখার দরকার নাই। প্রাইসটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো? প্লুরাল। আমি বলেছি সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, প্রথম কথা জেনারেল কনসেপ্টে। 2 নাম্বার কি বলেছি? রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তাহলে পয়েন্ট আসে, রিয়েল সাবজেক্ট আমি বের করব কি করে? পয়েন্ট হচ্ছে যে প্রেপোজিশনের পূর্ববর্তী নাউন বা প্রনাউনটাকে কি বলা হবে? রিয়েল সাবজেক্ট বলা হবে। তা প্রাইসটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি আসবে বলেন তো? প্লুরাল আসবে। আনসার ডি নাম্বার। হ্যাভ কেন হয় নাই? হ্যাভ এর পরে ভার্ব ব্যবহার করলে বি3 লাগে। তারপরে ওয়াজ কেন হয় নাই? সাধারণ ঘটনা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দ্য প্রাইজেস অফ রাইস আর রাইজিং। বুঝতে পারলাম? যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তার মানে এই জন্য আনসার কি আসবে বলেন তো? আর আসবে। আর 2 নাম্বার কোড হচ্ছে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, প্রাইজেস হচ্ছে প্লুরাল। ওকে, 5 নাম্বার কোশ্চেন এবার আপনি করে ফেলেন। আমি 3-4টা কোশ্চেন করাই, দেখবেন আপনার ভালো লাগবে, আপনি দেখবেন শিখে যাবেন। 5 নাম্বার কোশ্চেন, দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। এই ইফেক্টস এবং এফেক্টের ভিতরে পার্থক্য আছে। এফেক্ট হচ্ছে ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। এফেক্টের সাথে অ্যাডভার্ব যুক্ত করা যায় না, সাবজেক্ট ব্যবহার করা যায় না। এফেক্ট শব্দটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু ইফেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। উত্তর করেন সবাই দ্রুত, উত্তর করুন, দ্রুত উত্তর চাই, দ্রুত উত্তর চাই, দ্রুত দ্রুত। উত্তর দ্রুত চাই, দেখি কারা পারি। ওকে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ দেন। দ্য ইফেক্টস, প্রভাব,
সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ইজ হয় নাই, আর হইতে পারে, ওয়াজ হয় না, হ্যাড হয় না। উত্তর কি বলেন তো? বি নাম্বার। আমি আশা করি আপনি বুঝাইতে পারছি। চলেন আমরা আর একটা কোশ্চেন করি। এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আপনার দেয়া আছে, আপনি প্র্যাকটিস করবেন। হিউজ পরিমাণ কোশ্চেন, এত পরিমাণ কোশ্চেন দেয়া আছে, প্র্যাকটিস করলে সারা জীবন আপনি বসে খেতে পারবেন। চলেন আমরা অন্য একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন নাম্বার 24, আপনারা দ্রুত একটু করে ফেলেন। কোশ্চেন নাম্বার 24 দ্রুত করে ফেলেন। 24 এবং 23 এবং 24 একই কোশ্চেন, 24 নাম্বার করেন। এ বাস্কেট অফ আপেলস। অনেকে ভাববে আপেলস তো প্লুরাল, মানে পাগলা, আপেলস তো সাবজেক্টই হয় না এখানে। আপেলস তো সাবজেক্টই না, আপনার হেড ওয়ার্ড। অনেকে আপনাকে হেড ওয়ার্ড শেখায়, আরে পরীক্ষায় আপনি হেড ওয়ার্ড পড়েন নাকি? পরীক্ষায় আপনি হেড ওয়ার্ড বোঝেন নাকি? আর দরকার নেই তো। আপনার এই যে প্রেপোজিশন পেয়ে গেছি, এ বাস্কেট। বলেন বাবা বাস্কেট কয়টা রে বাবা? বাস্কেট কয়টা? একটা। বলেন বাস্কেট কয়টা? একটা। একটা তো বুঝেন এটা সিঙ্গুলার। একটা যদি হয় তাহলে উত্তর এটা হয় না, এটা প্লুরাল। এটা বুঝছেন? হ্যাঁ প্লুরাল। হ্যাভিং এটাও হয় না। কেন হয় না বলেন তো? কোন হ্যাভিং নন কন্টিনিউয়াস ভার্ব, এখানে আমাদের সরি নন ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ফাইনিট ভার্ব নেই আমাদের। মনে রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি এবং বি3 এরা সেন্টেন্সে একা ব্যবহৃত হইতে পারে না। এরা ব্যবহৃত হয় কিভাবে বলেন তো? এদের পূর্বে অক্সিলারি ভার্ব দরকার হয়, তখন এরা ফাইনিট ভার্ব হয়। এছাড়া একা ব্যবহৃত হলে নন ফাইনিট ভার্ব হিসেবে কাউন্ট করতে হয়। আবার দেখেন হ্যাভ নট, হ্যাভ প্লুরাল। তাহলে আপনি না বুঝলে উত্তর কোনটা বলেন তো? হ্যাজ। আপনি না বুঝলে উত্তর কোনটা? হ্যাজ। আপনার ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, এখানে বিন কেন আসলো? আপনার ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, এখানে বিন কেন আসলো? এখন বিন কেন আসলো এটা একটা ঝামেলাপূর্ণ প্রশ্ন। প্যাসিভের কনসেপ্ট, প্যাসিভের কনসেপ্ট। দেখেন এখানে ভার্ব কোনটা বলেন তো? সেল। অ্যাসিডেবল, সেল মানে বিক্রি করা। কিন্তু সাবজেক্ট কোনটা বলেন তো? এ বাস্কেট। এখন বিক্রি করার কাজ কি সাবজেক্ট করতে পারে? না। ভার্বের কাজ যদি না করতে পারে ওটা প্যাসিভ বেস। পারফেক্ট টেন্সের প্যাসিভ বেসে বিন ব্যবহৃত হয়। পারফেক্ট টেন্সের প্যাসিভ বেসে কি ব্যবহৃত হয়? বিন ব্যবহৃত হয়। এই জন্য আমি বলি, দেখেন আমরা কয়টা কোশ্চেন করেছি, আমি আরো হিউজ জিনিস স্কিপ করে যাচ্ছি যেটা আপনাদের লাগবে না। হয়তো আপনাকে দিলে আপনি হয়তো মানে আপনার হয়তো ওই যে ওভার ইটিং এর মতো ওভার লার্নিং হয়ে যাবে আর কি। বুঝতে পারলাম? আমাদের দেখেন দুইটা কনসেপ্ট তো পাইলাম আমরা। বোথের কনসেপ্টটা পাইছি আমরা প্রোনাউনে। দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতেছেন, কিন্তু আপনার কনসেপ্ট লাগতেছে প্রোনাউনের। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে আপনার নন কন্টিনিউয়াস বা স্টেটিভ ভার্বের কনসেপ্ট লাগে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন সলভ করতে আপনার লাগে প্রেপোজিশনাল ফ্রেজের কনসেপ্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা আমি দেখাইলাম যে নাম্বারের কনসেপ্ট লাগছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইবার দেখলাম ভয়েসের কনসেপ্ট লাগছে। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? লাস্ট কোশ্চেন এই নিয়মের। লাস্ট কোশ্চেন এই নিয়মের 28 নাম্বারটা আমি বলে দেই। দ্য ওয়াইজেস অফ সিন, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের, দেখেন এখানে বইয়ের নাম লিখে দিয়েছি, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, এই বই থেকে নেওয়া। যদি ওয়াইজেসটাকে প্লুরাল মনে হয়, এই যে অফ তার পূর্বে প্লুরাল, অনেকে ভাবটাকে এটা দেখাবেন না, এটা হচ্ছে কি বলেন তো? সিঙ্গুলার। ওয়াইজেস শব্দের অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত, এটা সিঙ্গুলার। এটা সিঙ্গুলার। এস বাই যেমন নিউজ, নিউজ দেখেন নিউজ এস যুক্ত থাকলে কি প্লুরাল? না। নিউজের ক্ষেত্রে কি হয়? ইজ হয়। ওয়াইজেসের বেলাও কি বলেন তো? ইজ হয়, যদি সেটা প্রায়শ্চিত্ত বোঝায়। আবার ওয়াইজ যদি বেতনাদি বোঝায় তখন সেক্ষেত্রে প্লুরাল হইতে পারে। কোশ্চেন নাম্বার 27টা আপনারা করবেন, এবং এটাই লাস্ট কোশ্চেন এই নিয়মের। এটাই লাস্ট কোশ্চেন এই নিয়মের। এটাই লাস্ট কোশ্চেন এই নিয়মের। দ্রুত দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। স্টেজ ফর টিস্যু, বাট দেখেন এখানে কিছুই নাই। বাট দিয়ে আমরা আরেকটা ক্লজ যুক্ত করে ফেলছি, মানে আরেকটা সেন্টেন্স যুক্ত করে ফেলছি। বাট দিয়ে আমি আরেকটা ক্লজ যুক্ত করে ফেলছি, মানে কি বলেন তো? আমি একটা সেন্টেন্স যুক্ত করে ফেলছি। আমি একটা কি যুক্ত করে ফেলছি বলেন তো? সেন্টেন্স যুক্ত করে ফেলেছি। এবার প্রশ্ন হচ্ছে, দেখেন দ্য বক্সেস অফ দ্য টিস্যুস, এই যে অফ পেয়ে গেছে, দ্য বক্স সিঙ্গুলার। দ্য বক্স কি? সিঙ্গুলার। এবং সিঙ্গুলার যদি হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্ট কোন জায়গায় আছে? ওয়ার প্লুরাল। ওয়াজ সিঙ্গুলার, ঠিকঠাক আছে। ওয়াজ সিঙ্গুলার, ঠিকঠাক আছে। ওকে, ওয়াজ সিঙ্গুলার, এটা হয় না। তারপরে হ্যাজ সিঙ্গুলার, এটা হয় না। হ্যাভ সিঙ্গুলার। দেখেন এবার প্রশ্ন আছে পাস্ট টেন্সে। দেখেন এই পাশে পাস্ট টেন্স বি2, এটা সিকোয়েন্স অফ টেন্সের আলোচনা। এই পাশে কি পাস্ট টেন্স? তাহলে প্রশ্ন আছে পাস্ট টেন্সে,
ইজ ইকুয়াল টু এর মানে এটি উত্তর হবে পাস্ট টেন্সে। প্রশ্ন আছে পাস্ট টেন্সে, উত্তর হবে পাস্ট টেন্সে। হ্যাজ প্রেজেন্ট টেন্স এবং সিঙ্গুলার, হ্যাভ প্রেজেন্ট টেন্স এবং প্লুরাল, তাহলে উত্তর থাকলো কোনটা বলেন তো? ওয়াজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এক নাম্বারটা ক্লিয়ার কিনা বলেন? রুল 1 ক্লিয়ার, রুল 1 ক্লিয়ার। রুল 2 লিখেন, রুল 2, রুল 2 একদম বিপরীত, একের বিপরীত, একের বিপরীত। রুল 2 একের বিপরীত, রুল 2 মানে একের বিপরীত। লিখবেন এরকম ভাবে, সেন্টেন্স এর শুরুতে শতকরা বা ভগ্নাংশ থাকলে অফ, সাধারণত অফ, সবসময় যে অফ তা না, সাধারণত অফই। সেন্টেন্সের শুরুতে ভগ্নাংশ বা শতকরা ভগ্নাংশ থাকলে অফ এর পরবর্তী এমপি অনুসারে ভার্ব বসে, ভার্ব বসে, এমপি অনুসারে ভার্ব বসে। খুব খেয়াল করেন, সেন্টেন্সের শুরুতে শতকরা বা ভগ্নাংশ থাকলে অফ এর পরবর্তী, আগেটা কি ছিল? অফ এর পূর্বে, একদম 360 ডিগ্রি উল্টা ঘুরে গেছে। কখন? যদি সেন্টেন্সের শুরুতে কি থাকে? শতকরা এবং ভগ্নাংশ থাকে। যদি শতকরা এবং ভগ্নাংশ থাকে, যদি শতকরা এবং ভগ্নাংশ থাকে, তখন অফের আগেরটা নয়, বরং অফের পরেরটা অনুসারে সাবজেক্ট বসে। তো বরং অফের পরেরটা মেইন সাবজেক্ট হয়, ওই অনুসারে ভার্ব বসে। কাহিনী কি? এটা কাহিনী বিস্তারিত বর্ণনা করতে গেলে দেখবেন আপনি শতকরা বা ভগ্নাংশের উপরে ভার্বের কোনো প্রভাব নাই, পড়ে না, পরবর্তী নাউনের প্রভাব পড়ে। আমি কি বোঝাতে পারলাম? এই কারণে এখন শতকরা বা ভগ্নাংশ দুইটা অংশ থাকে, ঠিক আছে? শতকরার কয়টা অংশ থাকে বলুন তো? ভগ্নাংশের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। যেমন আমি যদি বলি 1 ধরেন, আপনি, আমি কি বললাম? 4th, FOURT, 1/4, অথবা 1/5, FIFT, fifth, অথবা 2 THIRDS, thirds, অথবা 2 FOURTHS, fourths। খুব খেয়াল করেন, শতকরার দুটো অংশ থাকে, শতকরার দুটো অংশ থাকে। এটা দেখবেন এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বই থেকে খুব সুন্দর করে দেয়া আছে। খুব খেয়াল করেন ভালো করে, শতকরার দুটো অংশ, মানে ভগ্নাংশের দুটো অংশ থাকে। ভগ্নাংশের দুইটা অংশে প্রথম অংশে যদি আপনার 1 থাকে, ভগ্নাংশের প্রথম অংশে যদি 1 থাকে, ভগ্নাংশের প্রথম অংশে যদি 1 থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী অংশে, সেই থেকে পরবর্তী অংশে খুব খেয়াল করেন, ভগ্নাংশের প্রথম অংশ যদি 1 হয়, পরবর্তী অংশের সাথে এস বা যুক্ত হয় না, এস যুক্ত হয় না। হ্যাঁ, যদি 1 হয় এস যুক্ত হয় না। যদি 1 এর বেশি হয় তখন এস যুক্ত হয়, যদি 1 এর বেশি হয় তখন এস যুক্ত হয়। এই নিয়মটা মাথায় রাখবেন। তার আমরা 2 নম্বরে কি শিখেছি বলেন তো? সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে? শতকরা অথবা ভগ্নাংশ থাকে, তাহলে অফের পরবর্তী নিয়ম নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব বসে। কেন? কারণ হচ্ছে শতকরা বা ভগ্নাংশের উপরে ভার্বের কোনো প্রভাব নেই। শতকরা বা ভগ্নাংশের উপরে ভার্বের কোনো প্রভাব নেই। দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে, খুব খেয়াল করেন। রিড দ্য ফলোইং সেন্টেন্স ভেরি কেয়ারফুলি, খুব মনোযোগ দিয়ে পড়তে বলা হয়েছে। বলছে 50% অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট। এখন প্রেজেন্ট যে ছিল, এখানে প্রেজেন্ট কে ছিল ভাই? এই যে স্টুডেন্ট ছিল। তা পার্সেন্টেজের তো কোনো বেল নাই, এই জন্য পার্সেন্টেজের পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে কি বসে? ভার্ব বসে। এখন স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্বটাও কি আসবে? প্লুরাল। ঝামেলা শেষ। পরবর্তী কোশ্চেন, 1/3 অফ দ্য ওয়ার্ক ওয়াজ অথবা ওয়ার ফিনিশড। খুব খেয়াল করেন, তো 1/3 অফ দ্য ওয়ার্ক, খুব খেয়াল করেন পরবর্তীতে দা ওয়ার্ক আছে, দা ওয়ার্ক আনকাউন্টেবল বা সিঙ্গুলার নাউন। তাহলে আমাদের এই যে দেখেন কি শেষ হয়েছে, এখন শেষ তো কাজ হয়েছে, 1/3 এর কোনো ভ্যালু আছে নাই, যার কারণে আমাদের আনসার কোনটা বলেন তো? ওয়াজ ফিনিশড। 1/3 অফ দ্য স্টুডেন্টস, দেখেন আমাদের এই যে এই পর্যন্ত সব কাটা লাগবে না। তাহলে অফ দ্য স্টুডেন্টস প্লুরাল, যেহেতু প্লুরাল ভার্বটা কি বলেন তো? প্লুরাল। যদি আমি এতক্ষণ আলোচনা বুঝে থাকি, 1 নাম্বার কোশ্চেনটা উত্তর করবো। কোশ্চেন নাম্বার 1,
2/3 সঠিক ইংরেজি কোনটা? 2/3 সঠিক ইংরেজি কোনটা? 2/3 সঠিক ইংরেজি কোনটা? দ্রুত করেন। 2/3 সঠিক ইংরেজি কোনটা? দুই তৃতীয়াংশের সঠিক ইংরেজি কোনটা বলেন তো? 2/3 2/3 এটা সঠিক ইংরেজি। 2/3 নয়, এটাও নয়, এটাও নয়। 2 নম্বর কোশ্চেন, খুব খেয়াল করেন। পরবর্তীতে আমরা এখান থেকে 3টা প্রশ্ন সলভ করাবো। 3টা প্রশ্ন সলভ করে বাকিগুলো আপনারা বাসায় করবেন। দেখেন প্রথম কোশ্চেনটা আমি সলভ করে দিই। 3/4 অফ দ্য আর্থ সারফেস। খুব খেয়াল করেন, এই যে 3, এই যে 4 ঠিকঠাক আছে, তো এই পর্যন্ত কোনো কাজ নেই। কাজটা দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিভাগ। পৃথিবী কয়টা? একটা। উপরিভাগ কয়টা? একটা। পৃথিবী যদি একটা হয় তার উপরিভাগ কয়টা হয়? একটা হয়। তাহলে পৃথিবীর উপরিভাগ কয়টা বলেন তো? একটা হয়। এখন বলা হয়েছে পৃথিবীর উপরিভাগ কি দ্বারা গঠিত আছে? বাই ওয়াটার, পানি দ্বারা আবৃত আছে। পানি দ্বারা আবৃত আছে। তাহলে প্রথম কথা হচ্ছে আর এখানে হয়ই না। এটা সিঙ্গুলার না প্লুরাল বোঝাই যায় না। আর এইটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে উত্তর কি বলেন তো? ইজ কাভার্ড। হেজের পরে হয় না, যেহেতু চিরন্তন সত্য ঘটনা, সত্য ঘটনা, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইজ কাভার্ড বাই ওয়াটার। বুঝাতে পারলাম? ইজ কাভার্ড বাই ওয়াটার, তার মানে 3/4 অফ দ্য আর্থ সারফেস ইজ কাভার্ড বাই ওয়াটার। পৃথিবীর 4/3 কি দ্বারা আবৃত? পানি দ্বারা আবৃত। ঠিক আছে, ওকে। পরবর্তী 3 নম্বর কোশ্চেনটা আপনারা নিজেরা করে ফেলেন, দেখেন পারবেন। এই কোশ্চেন কয়েক সবার আসছে, আমি 3-4টা রাখছি। 23তম বিসিএস, 6ষ্ঠ নিবন্ধন পরীক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, আরো মানে অনেক ছিল, অনেক দরকার নেই। বিসিএস এর প্রশ্ন আসা মানে ওই কোশ্চেন হিট, ওই নিয়ম হিট, ওই নিয়ম থেকে যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। বুঝতে পারলাম? যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ। উত্তর চাই। দ্রুত উত্তর চাই, দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত উত্তর চাই। ওকে, খেয়াল করেন। 3/4 অফ দ্য ওয়ার্ক, এই পর্যন্ত কাটা, কোনো কাজ নাই। এই পর্যন্ত কাটা, কোনো কাজ নেই। তাহলে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার ভার্ব। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখন সিঙ্গুলার ভার্ব কোন জায়গায়? এই জায়গায় হ্যাভ প্লুরাল ভার্ব, এটা উত্তর না। এখানে ওয়ার প্লুরাল ভার্ব, উত্তর না। এইবার প্রশ্ন হয়েছে, খুব খেয়াল করেন, মজার ঘটনা বলি। আমি যদি বলি 3/4 অফ দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, আমি যদি বলি 2/3 কাজ শেষ হয়েছিল, 2/3 কাজ শেষ হয়েছিল, আপনি কি বলতে পারবেন এটা ভুল আছে? না, ভুল না। কিন্তু আমরা বলছিলাম কি, পাস্ট টেন্সের ইন্ডিকেটর না থাকলে ওটা সাধারণত আমরা প্রেজেন্ট টেন্স দেখাবো। 3/4 অফ দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, এই সেন্টেন্স কোনোভাবেই এখানে ভুল না। স্ট্রাকচারগত দিক থেকে, অর্থগত দিক থেকে, সব দিক থেকে ঠিক আছে। যদি 3/4 অফ দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ইয়েস্টারডে, গতকাল 2/3 কাজ শেষ হয়েছিল। 3/4 অফ দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড লাস্ট উইক, গত সপ্তাহে 2/3 কাজ শেষ হয়েছিল। এরকম ইন্ডিকেটর থাকলে আমরা এটা দেখাইতে পারতাম, কিন্তু নাই, যেহেতু দেখাবো কোনটা বলেন তো? সিঙ্গুলার। আর পেসিভ ভয়েসের কারণে অতিরিক্ত বিন আসলো। ওই বিন নিয়ে একটু আগে কথা বলেছিলাম। ফিনিশ মানে শেষ করা, শেষ করার কাজ তো মানুষ করে, কোনো কাজ তো আর শেষ করতে পারে না। নেক্সট, এই কোশ্চেনটা আপনারা করবেন, তাহলে এই নিয়ম শেষ। এই কোশ্চেনটা 3/4 অফ দ্য বুকস। 4 নম্বর কোশ্চেনটা একদম যারা আছেন প্রত্যেকের প্রতি অনুরোধ, বুঝলেও করেন না বুঝলেও করেন। আমি আশা করি একটা নিয়ম এতক্ষণ আলোচনা করার পরে আপনার না বুঝে থাকার কোনো মানে হয় না। দ্রুত উত্তর চাই, উত্তর দ্রুত চাই, উত্তর দ্রুত চাই, উত্তর দ্রুত চাই, দ্রুত উত্তর চাই, দ্রুত উত্তর চাই। ঘটনা কি ঘটছে বলেন তো? চলেন আমরা একটু দেখি।
অনেকেই পারতেছেন হ্যাজ বিন, হ্যাভ বিন। কনফিউশন কেন হয় ভাই? এখনো কেন কনফিউশন হবে? হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ভিতরে কেন কনফিউশন হবে বলেন তো? হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের ভিতরে কেন কনফিউশন হবে? এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা খুবই দুঃখজনক ঘটনা। থ্রি ফোর্স এর কোনো খেলা নাই এখানে। বুকসটা তো প্লুরাল ভাই, বুকসটা প্লুরাল না। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাধারণ কনসেপ্ট অনুসারে কি নাউন সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি আসবে? প্লুরাল আসবে। তাহলে এটা এখানে তো হ্যাজ তো সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন যারা দিবেন তারা কিচ্ছু বোঝেন নাই। হ্যাড সিঙ্গুলার না প্লুরাল এটা বোঝা যায় না। ওয়াজ সিঙ্গুলার, তাহলে আমাদের আছে কি? প্লুরাল। তাহলে উত্তর কি বলেন তো? হ্যাভ বিন। উত্তর কি বলেন তো? হ্যাভ বিন। উত্তর কি বলেন তো? হ্যাভ বিন। হ্যাঁ, উত্তর কি বলেন তো? হ্যাভ বিন। রুল 3, উত্তর কি বলেন তো? হ্যাভ বিন। বুঝতে পারছি সবাই? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এর বলেন, এই যে একদম প্রথম থেকে যারা ছিলেন, একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আমরা একদম এই যে রুল 2 শেষ করলাম, এই পর্যন্ত আপনার কাছে একদম ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? আপনার কাছে ইংরেজি সহজ মনে হয়েছে কিনা একটু বলেন তো? ইংরেজি ভালো, একটু মিনিমাম কোনো ভালো লাগতেছে কিনা বলেন তো? সহজ মনে হয়েছে কিনা? না, ইংরেজি আসলে বিষয় ওইরকম জমের মতো না, যদি একটু বেসিক সহকারে পড়া যায়। বুঝতে পারলাম? একটু বলেন তো, একটু বলেন। এতক্ষণ যতটুকু পড়াইছি বেসিক কনসেপ্ট থেকে শুরু করে রুল 2 পর্যন্ত, একটু বলেন এতক্ষণ ঠিকঠাক ছিল কিনা, বা আপনি বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নট বলেন, অথবা ক্লাস নিয়ে বলেন, ক্লাসের ফিডব্যাক দেন। ক্লাসের ফিডব্যাক আমি প্রথমে বলেছিলাম আজকে আমার একটু কাজ আছে, আজকে চাইলে 1.5-2 ঘন্টা পড়াইতে পারবো না ইনশাল্লাহ। আমরা আগামী নেক্সট যে ক্লাসটা হবে ওটাও তো আমার সিরিয়াল ব্রেক করে নিতে হবে। ওই দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা 2 ঘন্টা সময় লাগলেও শেষ করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে? আজকে আমার যেহেতু মিসিং ক্লাস, এই কারণে এর থেকে বেশি সময় দেওয়া পসিবল না। একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, একদম ক্লিয়ার, খুব ভালো এবং সহজ লাগছে, আলহামদুলিল্লাহ, গুড। আপনার সাথে একটু সহজ লাগছে, আগের থেকে একটু সহজ লাগছে, থ্যাংক ইউ। রুলটা ক্লিয়ার, পরবর্তী হতে পারিনি ভাই, একদম সহজ এরকম করে সহজ হয়ে কেউ কখনো শোনেনি আমার শিক্ষা জীবনে। ধন্যবাদ আল্লাহ, এত বড় কমপ্লিমেন্ট, আল্লাহ কবুল করুক। রুল 2 একদম সহজ। রুল 2 হচ্ছে কি ঘটনা কি জানেন? আগে প্রিপোজিশনে আগেরটা রিয়েল সাবজেক্ট ছিল, আর সেন্টেন্সের শুরুতে শতকরা বা ভগ্নাংশ থাকলে প্রিপোজিশনের পর একটা রিয়েল সাবজেক্ট। এটা হচ্ছে মূল ঘটনা। এই জন্য দুইটা নিয়মকে পাশাপাশি রাখছে। আমার কাজ কি বলেন তো? রিয়েল সাবজেক্ট অনুসারে ভার্ব খুঁজে বের করা, তাই না? তাহলে 1 নাম্বার নিয়মে কি ছিল? যে কোনো নিয়মের বেলায় প্রিপোজিশনের পূর্বে একটা রিয়েল সাবজেক্ট, ব্যতিক্রম কি? সেন্টেন্সের শুরুতে শতকরা অথবা ভগ্নাংশ থাকলে প্রিপোজিশনের পর একটা রিয়েল সাবজেক্ট। তো প্রিপোজিশনের পূর্বের নাউন বা প্রনাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হয়। একই নিয়ম অনুসারে প্রিপোজিশনের পরবর্তী নাউন বা প্রনাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি আসবে? প্লুরাল আসবে। ঠিক আছে? এটা আমাদের কম্বাইন্ড বেসিক ফাউন্ডেশন কোর্সের ক্লাস ছিল, যেখানে আলহামদুলিল্লাহ অলরেডি 1800 প্লাস ভাই বোন এড আছে, যুক্ত আছে। নতুন করে আবার প্রাইমারির ব্যাচ আসতে আমাদের সময় লাগবে হিউজ, প্রায় আগামী মাসের 25 তারিখের দিকে হতে পারে। কত তারিখ? আগামী মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এতদিন অপেক্ষা না করে এই ব্যাচের সাথে কন্টিনিউ করতে চান, আমরা ব্যাচে ভর্তি বন্ধ করে দিছি বহু আগে। এই ব্যাচের সাথে কন্টিনিউ করতে চান তারা যোগাযোগ করতে পারেন। আগামীকাল পর্যন্ত আপনারা এখানে ভর্তি হয়ে যেতে পারেন। কোর্স ফি 1500 টাকা, 4টা সাবজেক্টের ক্লাস নেওয়া হয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এবং এই লেকচার শিটগুলো আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়। এই লেকচার শিটগুলো আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয় একদম ওই টাকার ভিতরে। কুরিয়ার চার্জ হিসেবে আপনাদের কাছ থেকে 80 টাকা নেওয়া হয়, কারণ আমি এতটা মানে এখনো ধনী হইতে পারিনি যে একদম কুরিয়ার চার্জ ছাড়াই দিয়ে দিব। ঠিক আছে? এটা পারিনি, তবে পারলে দিব না। 1500 টাকার ভিতরে কি কি থাকছে? প্রতিদিন ক্লাস, এরকম প্রতিদিন রাত নয়, প্রতিদিন পরীক্ষা, কোনো সমস্যা না থাকলে নির্দিষ্ট রুটিন। অলরেডি আমাদের 2 মাসের রুটিন দেওয়া আছে। রুটিনটা টেবিলে সাজাবেন, প্রতিদিন পড়বেন, মুখস্থ পাঠ পড়া দেওয়া, জব সলিউশন করে দেওয়া, প্রতিদিন বেসিকের ক্লাস, সপ্তাহে 2 দিন ইংরেজি ক্লাস, 2 দিন গণিত ক্লাস, 1 দিন জিকে ক্লাস, 1 দিন বাংলা ক্লাস। এইভাবে 4 মাস পড়েন, আপনার প্রাইমারি সিলেবাস একদম কমপ্লিট হয়ে যাবেন। আর যারা একদম নতুন ব্যাচে ভর্তি হতে চান, একদম মিশন ফজর ব্যাচে, আগামী 20 বা 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে।
ওটার ফিও আমরা 1500 টাকা রাখছি, ওটার ফিও 1500 টাকা রাখছি, আপনারা চাইলে ওখানেও ভর্তি হতে পারেন। ইংরেজি কোর্স এখন আপাতত নেই, রেকর্ড কোর্স আছে, রেকর্ড কোর্সে আমি সাধারণত ভর্তি নিচ্ছি না। নতুন কোর্স আসবে ইনশাল্লাহ আগামী মাসে, ইনশাল্লাহ আগামী মাসে নতুন কোর্স আসবে, ফিটাও সামর্থ্যের ভিতরে থাকবে। যারা এমসিকিউ দিয়ে শুধু বিসিএস প্রিলি পরীক্ষা টিকতে চান, সাবজেক্ট এবং সাবজেক্টিভ প্লাস জেনারেল, এই দুইটা পার্টি যারা একদম কবির ভাইয়ের সাথে থেকে, বিসিএস গার্ডিয়ানের সাথে থেকে যারা একদম শেষ করতে চান, তাদের জন্য যেহেতু কোর্স ফি সময় কম, এই কারণে কোর্স ফি আমরা এখানে 2000 টাকা রাখছি, জেনারেল পার্ট এবং সাবজেক্টিভ পার্ট। আপনি যে সাবজেক্টিভে হন না কেন, সাবজেক্টিভ পার্টের সাজেশন প্লাস হচ্ছে আমাদের ওই সাজেশন এবারে ক্লাস থাকবে এবং জেনারেল পার্টের ক্লাস থাকবে। এটাকে সব ক্লাস শুরু হবে 8ই আগস্ট থেকে, ওরিয়েন্টেশন ক্লাস 7ই আগস্ট, এবং প্রথম 500 জন আমাদের মানে প্রথম 500 জন আমরা 2000 টাকা এই অফারে 60% অফারে ভর্তি হতে পারছি। মূল কোর্স ফি আমাদের 5000 টাকা, ঠিক আছে। আমরা 500 জন হয়ে যাওয়ার পরে এটা কোর্স ফিটা 3000 করব, কোর্স ফিটা 3000 করব, ঠিক আছে। এর পরবর্তীতে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ওটাকে কোর্স ফিটাকে আরো বাড়ানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। যে কোনো কোর্সে ভর্তির জন্য আমাদের পেজে, কবির ভাইয়া পেজ অথবা বিসিএস গাইডেন পেজে মেসেজ দিলে হবে। একটু সময় লাগবে, যেহেতু এখন আর অফিস আওয়ার নেই, 10টার পরে একটু সময় লাগবে, আপনাকে রিপ্লাই করে দেবে। আর যদি সরাসরি কথা বলতে চান যে কোনো বিষয়ে 01688555489, একবার বেশি কল দেওয়া যাবে না, কল একবার বেশি দেওয়া যাবে না। আমি ফ্রি থাকলে কল রিসিভ করব, অথবা আমি ফ্রি হলে যদি সুযোগ হয় কল ব্যাক করব। আর ভর্তির জন্য 01736457188, এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল। আবার 01571161608, এটা হচ্ছে এনপি মানে নগদ পার্সোনাল। এই নাম্বারে টাকা সেন্ড মানি করে, স্ক্রিনশটটা বিসিএস গাইডের অথবা কবির ভাই পেজের মেসেজে দিয়ে দিলেন। একটা ছোট্ট ইনফরমেশন দিই, এই লেকচার শিটগুলো টোটাল খুব সম্ভবত আমাদের 60 বা 62 কপি আমাদের এক্সট্রা আছে, বা আমরা যেহেতু 1800 জনের মতো ভর্তি নিয়েছিলাম, এই বেচা আর ভর্তি নিব না, কিন্তু অলরেডি হয় 62 অথবা 72টা কপি ভর্তি আছে। এরপরে যারা ভর্তি হবেন তারা পিডিএফটা পাইতে পারেন, অথবা ধরেন কিছুই পাবেন না, ক্লাসের শেষে 72 জন লেকচার শিট পাবেন। এই সুযোগটা নিতে পারেন, এবং আমি আশা করি যে আপনাদের সর্বোচ্চ জব প্রস্তুতির ক্ষেত্রে আমি আছি আপনাদের সাথে, যতদিন আল্লাহ বাঁচায় রাখেন আমি আপনাদের সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আজকে কম সময় ক্লাস দিতে পারলাম, ব্যক্তিগত একটু ব্যস্ততার কারণে। আগামী আবার দেখা হবে ইনশাল্লাহ। ক্লাস বড়ের মতো অসাধারণ, কিন্তু আজকে একটু ফাস্ট হয়ে যাচ্ছে আমার মনে হয়। না না না, আজকে আমি একটু ফাস্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমি বলছিলাম ভাই। সাইফুল ইসলাম অসাধারণ, কিন্তু আজকে একটু ফাস্ট হয়ে যাচ্ছে আমার মনে হয়, এই জন্য আমরাই দায়ী। না না, আপনারা দায়ী না, বুঝুন না আমাদের মধ্যে। আপনি বেশি কমেন্ট পড়েন, একদম বেশি বেশি থেকে পড়ান, এদিকে না, ওইরকম কিছু না সাইফুল। স্টুডেন্ট যে যাই বলুক, আমি একদম বেসিক থেকে পড়াবো, কারণ আমি ওদের ভালোটা জানি। হ্যাঁ, ওরা ভালো না জানলেও আজকের বিষয়টা আমার জন্য একটু ব্যক্তিগতভাবে আমার একটু ব্যস্ততার কারণে আমি বের হবো, ঠিক আছে। মীরা অনেকগুলো লাভ দিছে, আলহামদুলিল্লাহ। টিয়ার ভাই থ্যাংক ইউ। আল্লাহ, এই কিসের পিডিএফ এরা? আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিসের জন্য পিডিএফ দিয়ে বলে দিলে সুবিধা হতো। আগের পিডিএফ পেজ বেসে পিডিএফ দেওয়া হয়নি, দেয় না হলে কালকে রাতের ভিতরে। মাস 6 আগে থেকে প্রাইমারি কোর্সে ভর্তি আছে, কিন্তু স্যার ইংরেজি প্রথম 10টা ক্লাস ওপেন হয় না, ক্লাস স্যারগুলো ক্লাস ভালো ছিল। ক্লাস বিশ্বনাথ দেবনাথ, শোনা ক্লাস আবার রেকর্ড দেওয়া আছে, কত ক্লাসের পিডিএফ গুলো গ্রুপে দেন, ক্লাস রেকর্ড দেওয়া আছে, পিডিএফ গুলা দেন ব্যাক। পিডিএফ গুলো দেওয়ার আপনাদের কথা না, কিন্তু আপনাদের লেকচার শিট পাঠিয়ে দিচ্ছি, লেকচার শিট পাঠিয়ে দিলে পিডিএফ দেওয়ার কথা না, লেকচার শিট যেহেতু পাঠিয়ে দিচ্ছি পিডিএফ দেওয়ার কথা না, ঠিক আছে। তারপরেও ভালোবেসে দিয়ে দিবনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এই পর্যন্ত বিদায়।